সার্টিফিকেট নিয়ে নয়, বরঞ্চ ডে পার ডে প্র্যাকটিস করতে গেলে, ডে পার ডে ক্লিনিক্যালি ভাবে রুগী দেখতে গেলে সব থেকে বেশি যে সমস্যার আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ফলো আপ। কি ওষুধ দিব, আগের ওষুধ দিব না নেক্সট রেমেডি নতুন কিছু ভাব, রেজাল্ট কি, ফলাফল কি, কিওরের প্রসেসের দিকে যাচ্ছে নাকি তার পেশেন্টের মধ্যে অন্য কোনো সমস্যা হচ্ছে বা প্যাথোলজি গ্রো করছে, আমি কি ভালো করছি আমি কি খারাপ করছি, এই সম্পর্কে সিদ্ধান্ত আপনার ডে পার ডে ক্লিনিকে এগুলারই পরীক্ষা আমাদের দিতে হয় রোগীর সামনে। এবং ইমানদারির সাথে যদি বলি, সত্য কথা যদি বলি, সেটা হচ্ছে বর্তমান হোমিওপ্যাথ ডাক্তারদের অবস্থা অনেকটাই খারাপ। কেননা বর্তমান বিশ্ব একটা ঢুকে গেছে একটা অস্থির অবস্থার মধ্যে। আমাদের প্রত্যেকে আমরা অনেকটাই বেশি অস্থিতিশীল বা অধৈর্য প্রকৃতির হয়ে গেছি। ডক্টর হ্যানিম্যান বলছেন যে একজন হোমিওপ্যাথিক, প্রকৃত হোমিওপ্যাথিক ডাক্তার হতে গেলে তার নার্ভ কিন্তু খুবই স্ট্রং হতে হবে। নট নার্ভ স্ট্রং মানে খুবই ধৈর্য ক্ষমতা, সবর করার ক্ষমতা থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে সূক্ষ্ম জাজমেন্ট করার মতো মানসিকতা থাকতে হবে। আমরা বর্তমানে বেশিরভাগ ডাক্তারদের দেখি যে একটা মেডিসিন দেওয়ার পরে আর একটা মেডিসিন আমরা অতি দ্রুত প্রেসক্রিপশন করে বেরিয়ে যাই। বলছিল সালফার দিয়ে দিলাম, ক্যালকেরিয়া, তারপরে দিলাম ফসফরাস, তারপরে দিলাম লাইকো, তারপরে দিলাম, কেউ কেউ তো আবার 2টা 3টে 4টে, কেউ কেউ 50টা 100টা মেডিসিনের সমাহার করে ফেলে। মানে এত ছটফটানি হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য ঠিক না উচিত। এবং জাজমেন্টের নামে যেটা করা হয় শুধু তুক্কাবাজি হয়। সত্য কথা বলতে বেশিরভাগ, আমি এক্সেপশনাল কেসের বলতেছি না, অনেক লিজেন্ড মাস্টার আছে বর্তমানে, তারা অনেক ভালো প্রেসক্রিপশন করে, তাদের অনেক ক্রনিক রোগী ঠিক হয়। কিন্তু ফলো আপের নামে যেটা চলে বেশিরভাগ হোমিওপ্যাথিক ক্লিনিক গুলোতে, বেশিরভাগটা সেটা হচ্ছে তুক্কাবাজি চলে। কোনো প্রিন্সিপাল নাই, কোনো রুলস নাই। কেন ওষুধটা বাদ দিলেন, কেন নেক্সট পোটেন্সি দেওয়া হলো, কেন নিউ রেমেডি প্রেসক্রিপশন করা হলো, কেন আগের রেমেডি চালানো হলো, কেন এখানটায় ওয়েট করব, কোনো প্রিন্সিপাল নাই, কোনো কানুন নাই। যে যার মতো খেলতে ভালোবাসে। তো দুঃখ আমাদের সারা জীবন থাকবে, এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আজকের যে অবজারভেশন, সেই অবজারভেশন আমার লাইফে, আমার প্র্যাকটিসকে অনেক বেশি সমৃদ্ধ করছে। আজকের যে অবজারভেশন সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি সত্যিকারের অর্থে ক্রনিক ডিজিজ ডিল করার মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাটার এখানটায় সামনে আছে আপনাদের সামনে। আজকের লেকচার যদি কেউ সম্পূর্ণরূপে ভালো মতো বুঝতে পারে, তাহলে অনেক ওয়ার্স কেসের মধ্যে সে ভালো প্রেসক্রিপশন করতে, অনেক খারাপ, অনেক ক্রিটিক্যাল কেস, অনেক লং কেস, 10-15 বছরের ডিজিজ কেস সারানোর মতো দক্ষতা অর্জন। এই অবজারভেশনটা এতটাই গুরুত্বপূর্ণ। সো আমরা এখন বেশি সময় নষ্ট না করে আমরা ভিতরে চলে যাই এবং ডক্টর ভিতুল কাছ আমাদের কি বুঝাইতে চাচ্ছেন সেটা আমরা বোঝার চেষ্টা করি। But dear friends, patient says he is worse, but there may have been some improvement in the last few days. Patient says he is worse. যখন ক্লিনিকে এসে বলল ডাক্তার আপনি কি যে একটা ওষুধ দিয়েছেন, ওটা খেয়ে তো আমার অবস্থা খুবই খারাপ, আমার তো নাজেহাল অবস্থা, কিছুই হয় না, কোনো ফায়দা নাই মেডিসিনে। ডক্টর হতাশ, ডাক্তার আস্তে আস্তে অস্থিরতার দিকে যাচ্ছে। আরে কি হলো, ওষুধটা দিলাম, বাট পেশেন্ট বলতেছে এক চালানা ফায়দা হয়নি ডাক্তার, বরং
কষ্ট তো অনেক বেড়েছিল, অনেক বাড়ছে। ধরেন কেস একটা সাইনোসাইটিস বা অ্যালার্জি টাইপের কেস। পেশেন্টের প্রতিদিন নাক থেকে পানি পড়ে এবং হাঁচি হয় সকালে করে প্রতিদিন 10টা 15টা 20টা 30টা করে। সাইনাসে প্রবলেম আছে, সাইনোসাইটিস। ওষুধ দিলেন, 1 মাস বাদে এসে রুগী বলল ওষুধ খেয়ে তো অনেক কষ্ট পেয়েছি, আগে যা ছিল তার থেকে বেশি ছিল। ডাক্তারের কনফিডেন্স কম। ডাক্তার যারা আমাদের অবজারভেশন গুলোকে বা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল গুলোকে ফলো করে না, তারা কিন্তু ওই লাইনের পরে আর কিছুই ভাবতে পারবে না। তারা সঙ্গে সঙ্গে রেমেডি চেঞ্জ করে বসবে। পেশেন্ট কখনোই এসে বলবে না যে আমি ভালো ছিলাম, বরঞ্চ সে শো অফ করবে যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন তাতে তার কষ্ট বেড়েছিল। বাট আপনি যদি জিজ্ঞাসা করেন, খুব সূক্ষ্মভাবে তাকে যদি বসিয়ে শান্তভাবে তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা লাস্টের কয়দিনের অবস্থা কি বলেন তো, আপনার তো 3-4 সপ্তাহ খুব বেশি ছিল বুঝলাম, কিন্তু লাস্টের দিকে কি হয়েছে, তো পেশেন্ট বলবে there may have been some improvement in the last few days, গত কয়েকদিনে একটু ভালো। কিন্তু এটা সে এমন ভাবে শো আপ করবে, পেশেন্টের নেচার তো আপনারা জানেন, আরে পেশেন্ট তো আরো বেশি অস্থির, সে এটাকে হিসাবের মধ্যেই নিয়ে আসবে, এটা জাস্ট অ্যাক্সিডেন্টাল। এইরকম একটা গ্রাফ আপনারা ভালো করে এখানে দেখতে পাচ্ছেন যে পেশেন্টের সিমটমসের ইন্টেন্সিটি এখানটায় ছিল, ধীরে 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 বাড়ছে, কিন্তু তারপরে আস্তে 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 সিমটমসটা কমের দিকে গেছে। কিন্তু পেশেন্ট এটুকু রিয়ালাইজ করে না, এটুকু মনে করে সাডেন অ্যাক্সিডেন্টালি হয়েছে। এখন আমরা বুঝবো আজকেকার যে স্লাইড, সে স্লাইডের মধ্যে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলোকে আমরা যদি আন্ডারস্ট্যান্ড করি তাহলে আমাদের ক্লিনিক্যাল মানে এই সমস্ত পেশেন্টের সঙ্গে ডিল করাটা খুবই সোজা হয়ে যাবে এবং সিদ্ধান্ত নেওয়া তো প্রায় পানির মতো আর কি, চুটকিতে সলভ। প্রথম আমাদের বুঝতে হবে যে প্রলংড অ্যাগ্রাভেশন কেন হয়, দীর্ঘকালীন বৃদ্ধি কেন ঘটে। প্রশ্নের উত্তর আপনাকে কি থেকে আসতে হবে, অর্গানম থেকে আসতে হবে। যে কিছু পেশেন্টের আমরা দেখি যে লং টাইম অ্যাগ্রাভেশন হয় না, আরে বাপ রে বাপ 15 দিন 20 দিন সেই বাড়তে হেঁচে জব্দ হয়ে যাচ্ছে, ডাক্তার কি একটা ওষুধ দিয়েছিলেন নাজেহাল হয়ে গেছে। এরকমটা কেন হয়, কি চলে মেডিসিন দেওয়ার পরে শরীরে এরকম কেনটা হয়। 2 নাম্বার, কেন হয় সেটা কোন ধরনের রোগীদের মধ্যে হয়। গ্রুপ অফ পেশেন্ট আপনাকে ডিসাইড করতে হবে যে আচ্ছা পেশেন্ট যদি এরকম টাইপের আসে বা এই ধরনের পেশেন্ট যদি আসে তাহলে আমরা এরকম টাইপের দীর্ঘ সময়ের অ্যাগ্রাভেশন দেখতেই পারি। আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে আছেন, আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে যে কোন রোগীর ক্ষেত্রে হয়, কেন হয়। দ্বিতীয় নম্বর, সব থেকে 100 টাকার প্রশ্ন হচ্ছে 3rd নাম্বার ব্যাপার, যেটা আছে এরকম রোগীদের ম্যানেজমেন্ট কি, কেমন ভাবে এই সমস্ত কেস আমরা ম্যানেজমেন্ট করতে পারি, মানে ব্যবস্থা আমরা কি দিতে পারি, ম্যানেজমেন্ট কি হয় এবং এখানটায় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কেস খারাপ না হয়। সতর্ক থাকতে হবে কি ধরনের ভুলগুলো এখানে ঘটে। সাধারণ হোমিওপ্যাথ আমারও হয়েছে, অনেকবার অসংখ্যবার হয়েছে, তাহলে কি ধরনের সতর্কতা, মাইন্ডের মধ্যে কি ধরনের সতর্কতা থাকলে আপনি এই সমস্ত কেসের মধ্যেও আরামসে ডিল করতে পারবেন, সতর্কতা কি থাকা জরুরি। 4th নম্বর হচ্ছে পারসেপশন বায়াস কি। এই 5টা প্রশ্নের অ্যান্সার। তো চলেন আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলোর উত্তর এই গ্রাফ থেকে আস্তে আস্তে বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে প্রলংড অ্যাগ্রাভেশন কেন হয়। আপনাদের মধ্যে কেউ যদি উৎসাহী থাকেন বলতে পারেন যে প্রলংড অ্যাগ্রাভেশন কেন হয়ে থাকে।
আমরা কিছু কেসের মধ্যে দেখি একটুখানি অ্যাগ্রাভেশন হয়ে তা সুন্দরভাবে অ্যামেলিয়েশন হয়ে গেছে। আবার কিছু কিছু কেসে দেখি ওষুধ দেওয়ার পরে সেই বার বাড়ে, আমরা ধৈর্য রাখতে পারি না, ওষুধ চেঞ্জ করে বসি। এরকম ধরনের ঘটনা কেন ঘটে? বিকজ টু কজেশন থাকতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে ক্রনিক ডিজিজ, বিশেষ করে যেখানটায় সাব অ্যাকিউট টাইপের ডিজিজ গুলো থাকে। সাব অ্যাকিউট ডিজিজ অর্থাৎ অনেকটা অ্যাকিউটের মতো, আর টোটালি আপনার হচ্ছে ক্রনিক ডিজিজ নয়। বা হচ্ছে বাতের ব্যথা এরকম টাইপের রোগী, বা হচ্ছে রিকারেন্ট কাফ এরকম টাইপের রোগী। রিকারেন্ট কাফের একটা এপিসোড শেষ হয়, আবার 2-3 মাস বাদে বাচ্চার আবার কাফ তৈরি হয়, আবার সে কাশতে থাকে, এটা রিকারেন্ট করতেছে। তাহলে আমরা দেখতেছি কেস এখানটায় টোটালি অ্যাকিউটও নয় আর টোটালি ভাবে ক্রনিকও নয়, বডির মধ্যে এখনো রিয়াকশন দেওয়ার ক্ষমতা আছে, ওই জন্য একটু তীব্র আকারেই অ্যাকিউটটাকে প্রকাশ করতেছে। ক্রনিকে তো অ্যাকিউট সেইভাবে তীব্র আকার ধারণ করে না বেশিরভাগ, কারণ সেখানে এনার্জি অবশিষ্ট থাকে। কেন এই জায়গায় আসে? ভাইটাল ফোর্স এখানে কি ঘটে? ভাইটাল ফোর্স এখানটায় কম্প্রোমাইজ হতে থাকে, টোটালি কম্প্রোমাইজ হয়নি। ভাইটাল ফোর্স মানে কম্প্রোমাইজ স্টেটের মধ্যে যায়। কিভাবে হয়? প্রথমে আমাদের প্রথম যখন জ্বর আসে, ডক্টর ভিতুলকাসের যেটা থিওরি, সেটা হচ্ছে প্রথমে আমাদের তীব্র অ্যাকিউট দেখা যায়। সেই অ্যাকিউট গুলোকে আমরা যখন সাপ্রেশন করতে থাকি বাই দা হোমিওপ্যাথিক এন্ড বাই দা অ্যালোপ্যাথিক অথবা ন্যাচুরালি ভাবে, যখন সেগুলো আনট্রিট অবস্থায় থাকে, তখন বডিতে এত তীব্র সিমটমস, তীব্র জ্বর, তীব্র সর্দি, তীব্র মাথার যন্ত্রণা, জাস্ট লাইক একমাই বেলুতনার মতো সিমটোলজির বহিঃপ্রকাশ আস্তে আস্তে কমতে থাকে। ভাইটাল ফোর্স বুঝে যে আচ্ছা এত তীব্র প্রতিক্রিয়া দিলে হবে না, কেননা কিওরের কোনো রাস্তা পাচ্ছে না, তখন সে কিছু কিছু জায়গা ছেড়ে দিতে থাকে যে আচ্ছা ঠিক আছে কিন্তু অতটা তীব্র আকারে হোস না, মোটামুটি যেন রুগী বেঁচে থাকে। ভাইটাল ফোর্সের চেষ্টা থাকে পেশেন্ট সবসময় যেন ঠিক থাকে, মানে বেঁচে থাকে যেন। তাতে 2-4টে কম্প্রোমাইজ করতে হয়, করে নেবো। আপোষ করতে হয়, আপোষ করে নেয়। তাহলে ভাইটাল ফোর্স আস্তে আস্তে আপোষ অবস্থার মধ্যে যাচ্ছে। এখন আমাদের একটু জ্বর, খুব জোরে জ্বর আসলেই আমরা প্যারাসিটামল, নাফা, এই সমস্ত মেডিসিন গুলো ইউজ করতেছি, আমাদের নানান ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হইতেছে। ফলে আমাদের যে অ্যাকিউট গুলো হওয়া উচিত সেগুলো আস্তে আস্তে সাব অ্যাকিউট ফর্মের দিকে ট্রান্সফার হতে থাকে। এই সমস্ত কথাগুলো আমার যে নেক্সট সিরিজ আসবে, লেভেল অফ হেলথ এর উপরে ক্লাস থাকবে, নেক্সট একটা সিরিজ আসবে, সেখানে আরো সুন্দর করে বোঝানো হবে যে কেমনে অ্যাকিউট থেকে আস্তে আস্তে ক্রনিক ডিজিজ ডেভেলপ করে। যেহেতু এখানটায় একটা ক্রনিকের শেড অলরেডি শুরু হয়ে যায়, তাই এখানটায় অ্যাকিউট গুলো, মানে যেগুলো অ্যাকিউটের মতো দেখতে, বারবার রিপিটেশন হইতে থাকে, বারবার শরীরে আসতে থাকে, জানান দিতে থাকে যে এই জায়গাটা প্রবলেম আছে, এই জায়গা সলভ করতে হবে, কিন্তু আমরা তার দিকে ধ্যান দিই না, আমরা সেগুলোকে সাপ্রেস করতে থাকি। তো একটা সময় এই যে একটা প্রলংড একটা ক্রনিক, মানে প্রলং একটা ইনফেক্টিভ টাইপের ডিজিজ প্রলং হচ্ছে, মানে দীর্ঘায়িত হচ্ছে, তো ভাই সাব অ্যাকিউটে তো এনার্জি, ভাইটাল ফোর্সের যে এনার্জি, সেই এনার্জি তো এখানটায় লস হইতে থাকে, তাই না? তাহলে দীর্ঘদিন ধরে ধরেন একটা বাচ্চা, ধরেন 2 বছর 3 বছর ধরে কন্টিনিউয়াস মাঝে মাঝে কাফ আসতেছে বা মাঝে মাঝে সর্দি হইতেছে, 1 মাস 1.5 মাস বাদে বাদে বলে ডাক্তার এ তো সবসময় ডাক্তার ধরা আছে। এইগুলাই হচ্ছে আমাদের এই ধরনের পেশেন্ট, যাদের ক্ষেত্রে আমরা প্রলং অ্যাগ্রাভেশন দেখতে পাবো। কেন হইতেছে? বিকজ এখানে ভাইটাল ফোর্স অনেক বেশি উইক হয়ে গেছে এবং ডিজিজ কন্ডিশন অনেক প্রলংড চলতেছে, ফলে একটা উইকনেস থাকবে এবং অ্যাকিউট টাইপের ম্যানিফেস্টেশন হওয়ার কারণে প্রচুর এনার্জি ওয়েস্ট হবে। তাহলে কারণ হইতেছে প্রচুর এনার্জি এখানটায় ড্রেন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর, আস্তে আস্তে পেশেন্ট ক্রনিক সেডের মধ্যে প্রবেশ করতেছে। ক্রনিক ডিজিজ মানে বারবার ইনফেকশন হইতেছে, বারবার ইনফেকশন হচ্ছে, এই কারণে ভাইটাল ফোর্স অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে গেছে। যে ভাইটাল ফোর্স অনেক বেশি পরিমাণে উইক, সেখানটায় যদি আমরা হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন করি, তাহলে ঘটনা কি ঘটে? যেহেতু এখানটায় অনেক দীর্ঘকালীন একটা রোগ চলতেছে, দীর্ঘকালীন সর্দি বা কাশি, মানে অ্যাজ এক্সাম্পল, তাহলে সেখানটা হোমিওপ্যাথিক মেডিসিন স্টিমুলেশন দিলে ঘটনা কি ঘটে? ঘটনা তখন ঘটে
যে হোমিওপ্যাথিক মেডিসিন তো ভাইটাল ফোর্সকে উত্তেজিত করে, স্টিমুলেট করলে ভাইটাল ফোর্স কিন্তু দ্রুত ব্যালেন্স কন্ডিশনে যেতে পারে না। যেরকম আপনি অ্যাকিউট, যারা খুবই স্বাস্থ্য হেলথি পারসনস, যাদের বছরে এক আধবার জ্বর ফর আসে বা রোগ বালাইয়ের অতটা বালাই নাই, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর অ্যাকিউট দেখা দেয় এবং হোমিওপ্যাথিক মেডিসিন দিলেই মাত্র দ্রুত একটু অ্যাগ্রাভেশন হয়ে মাত্র এমলারেশনের দিকে চলে যায়, কেননা তাদের ভাইটাল ফোর্স খুবই শক্তিশালী, বাস একটু সাপোর্টের দরকার, একটু সাপোর্ট পেয়ে গেছে, উঠে দাঁড়ায় গেছে। কিন্তু এর উঠে দাঁড়ানোর ক্ষমতা তো নাই, অনেকটা ওয়েস্ট হয়ে গেছে এনার্জি, অনেকটা দুর্বল কন্ডিশনে পৌঁছে গেছে পেশেন্ট। সেই কারণের জন্য এখানটায় মেডিসিন দিলে তৎক্ষণাৎ হাতে নাতে ফল পাওয়া যায় না, সেখানটায় আস্তে আস্তে ভাইটাল ফোর্স সমস্ত জায়গাগুলোকে কভার করতে থাকে এবং আস্তে আস্তে ভাইটাল ফোর্স এনার্জেটিক হইতে থাকে এবং ডিজিজ কন্ডিশন থেকে ধীরে ধীরে বেরোবার চেষ্টা করে। এই যে ধীর প্রক্রিয়া, এটা তার উইকনেসের কারণে হইতেছে, এটা তার দীর্ঘদিনের রোগ প্রসেস বডির মধ্যে চালু আছে বলে হইতেছে, না হলে হওয়ার কারণ ছিল না। তাহলে এখানটায় মেইন কারণ হচ্ছে রিকারেন্ট ডিজিজ এবং ক্যাচেক্সিয়া বা উইকনেস একটা কন্ডিশনের কারণে ভাইটাল ফোর্স এর যে হিলিং পাওয়ার সেটা দ্রুত অ্যাক্টিভেট হয় না, ধীরে 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 অ্যাক্টিভেট হয়। এই কারণের জন্য যতক্ষণ না অ্যাক্টিভেট হইতেছে ভালো মতো, ততক্ষণ পেশেন্ট রিলিফ অনুভব করে না, মনে করে যে বাড়তেছে, এই জন্য গ্রাফটা আস্তে আস্তে বাড়ার দিকে গেছে। তাহলে আমরা বুঝলাম যে যেখানটায় ভাইটাল ফোর্স প্রচন্ড দুর্বল থাকবে, আর সেটা দুর্বলতা কিভাবে বুঝবো? তাই দীর্ঘদিনের রোগ প্রসেস যেখানটায় অ্যাক্টিভেট হয়ে আছে সেখানটায় কিন্তু আপনি মেডিসিন দিলেই মাত্র যে দ্রুত ব্যালেন্স হবে, সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে, অ্যাকচুয়ালি তা হয় না বাস্তবে। এই রকম রোগীদের হেলথের লেভেল হচ্ছে, ডক্টর ভিতুলকাস বলেন লেভেল 5 থেকে 7, অর্থাৎ ক্রনিক কেসে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত এবং রিকারেন্ট এপিসোড যেখানটায় থাকছে, যে কোনো রোগের রিকারেন্ট এপিসোড এই লেভেল 5 এবং 7 গ্রুপের লোকেদের ক্ষেত্রে এই ধরনের অবজারভেশন দেখতে। আর মাশাআল্লাহ আমাদের ক্লিনিকে এই রোগীরাই তো বেশি আসে। যে অ্যালোপ্যাথিক ডাক্তারতে কি হচ্ছে না, রোগী প্রতি সপ্তাহে অসুস্থ হয়ে পড়ছে, প্রতি মাসে অসুস্থ হয়ে পড়ছে, কত ডাক্তার দেখাবো, চল একবার হোমিওপ্যাথি দেখায়। তো এই সমস্ত রোগীদের ভিড় আমাদের চেম্বারে বেশি থাকে। তাহলে এখানটায় মূল কারণ হচ্ছে স্লো কিউরেটিভ অ্যাকশন। স্লো কিউরেটিভ অ্যাকশনের কারণে এই লম্বা অ্যাগ্রাভেশন দেখা দিচ্ছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আপনাদের তরফ থেকে প্রশ্নটা আসবে, আমি নিজেই করতেছি, যে ডাক্তার এটা যে ডিজিজ প্রসেস নয়, বা এটা যে আগেরই অবস্থা, আগে যেরকম বারবার আসতো, আগে যেরকম হচ্ছিল সেরকমই তো হইতেছে, একটু বাড়া, তাহলে এটা যেমন চলতেছে, একটা রোগ চলতেছে, সেরকম একটা কন্টিনিউয়াস প্রসেসের অংশ হতে পারে, অথবা প্যাথোলজিক্যাল অ্যাগ্রাভেশন হতে পারে, প্যাথোলজি আগে বাড়ছে, আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো আমি কেমনে বুঝবো এটা কিউরেটিভ অ্যাকশন, বা এই যে অ্যাগ্রাভেশন হচ্ছে, এই অ্যাগ্রাভেশনটা রাইট কি রং? সমস্ত প্রশ্নের উত্তর আছে আমরা যদি অর্গাননের দিকে ফিরে তাকাই, যে কিউরেটিভ অ্যাকশনের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটে। তাহলে আমাদের এখানে ডিফারেন্স করতে হবে দুইটা জিনিসের মধ্যে। এক নম্বর হচ্ছে কিউরেটিভ অ্যাকশন, কিউরেটিভ অ্যাগ্রাভেশন আর ডিজিজ অ্যাগ্রাভেশনের মধ্যে পার্থক্য, যে রোগটা বাড়ছে নাকি না মেডিসিন ভালো মতো কাজ করছে সেই কারণের জন্য এরকম হচ্ছে। তাহলে পার্থক্য কিভাবে করবো, ডিজিজ অ্যাগ্রাভেশন আর কিউরেটিভ অ্যাগ্রাভেশন, পার্থক্য কি? এই পার্থক্য বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে যখন ডিজিজ বাড়তে থাকে, যখন ধরেন আপনার একটা সাধারণ ইনফেকশন থেকে একটা ম্যালিগনেন্সি ইনফেকশনের দিকে যদি চলে যায়, বা একটা সাধারণ রোগ থেকে যদি একটা খুবই খারাপ টাইপের রোগের দিকে পরিবর্তিত হয়, তখন আমাদের ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেলের মধ্যে পরিবর্তন আসে। যেমন ঘুম তার ডিস্টার্ব হবে, যেমন ক্ষুধা তার কমে যাবে। আর ভাই যখন রোগ বাড়তেছে তখন তো আর এগুলো ভালো লাগবে না, বডি এগুলো কম করার চেষ্টা করবে এবং মাইন্ডের অবস্থা খারাপ হবে, আরো বেশি ইরিটেবল, চিড়চিড়ে স্বভাবের হয়ে যাবে। কিন্তু আপনি দেখতেছেন এই যে অ্যাগ্রাভেশনের কথা বলতেছে, তার সাথে সাথেই আপনি তার অ্যাগ্রাভেশন, আরে ডাক্তার কিছুই হয় না, 1 মাস ধরে সেই আগের অবস্থা, আগের থেকে খারাপ ছিলাম না,
এরকম যখনই বলতেছে আপনি হতাশ হয়ে পড়বেন না। আপনি চেক করবেন তার ফিজিক্যাল জেনারেল স্টেট কি আছে, তার ক্ষুধা কেমন আছে, তার পিপাসা কেমন আছে, তার এনার্জি লেভেল কি আছে, সারাদিন দৈনন্দিন যে কাজগুলো সে করে সেই কাজগুলোর মধ্যে সে কত আগে ভালো মতো করতে পারতো না এখন স্বচ্ছন্দের সাথে করতে পারছে কিনা, ঘুমের কোয়ালিটি কেমন হয়েছে, মানসিক অবস্থা কেমন হয়েছে, আগে যে মন খারাপ মেজাজ খিটখিটা সেই ভাবগুলো কেমন আছে। যদি দেখেন যে রোগ প্রক্রিয়া তো বাড়া আছে কিন্তু এই সমস্ত লাইনগুলো যেন আস্তে আস্তে ভালো হচ্ছে, ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল যদি ইমপ্রুভ করে, তাহলে আমরা এখানে বুঝবো যে এখানটায় ডিজিজ অ্যাগ্রাভেশন নয় বরঞ্চ কিউরেটিভ অ্যাগ্রাভেশন। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাই প্রশ্ন তো করতে হবে, বুঝতে হবে আপনার রোগীর অবস্থাটা কি হচ্ছে। শুধু রোগটা বেড়েছে, শুধু লোকাল জায়গায় সিমটমস যদি বাড়ে আপনি কখনোই ধরে নেবেন না যে ও রোগী খারাপের দিকে গেছে। ভাই 10টার জায়গায় 15টা হাঁচি মেরেছিস তাতে কোনো প্রবলেম নাই, পায়ের যন্ত্রণা আগের থেকে বেড়েছে, নো প্রবলেম। কিন্তু পেশেন্টের যে ডিপ জায়গাগুলো, যেটা ফিজিক্যাল জেনারেল তার মেন্টাল স্টেট, এইগুলোর মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, তাহলেই আপনি পার্থক্য করতে পারবেন যে এটা রোগজনিত বৃদ্ধি নাকি না এটা আরোগ্যকারী ক্রিয়া। এই দুটার মধ্যে পার্থক্য আপনি ক্লিনিক্যালি বৈশা 5-10 মিনিটের মধ্যে ডিসাইড করে ফেলতে পারেন। এটা তো গেল একটা ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে প্রলংড অ্যাগ্রাভেশন কেন হয় এবং কোন ধরনের রোগীদের ক্ষেত্রে হয়। তাহলে লেভেল 5 থেকে 7 পর্যন্ত এই সমস্ত কেসের মধ্যে আমরা দীর্ঘ সময় অ্যাগ্রাভেশন দেখতে পাই। এর সঙ্গে যদি কেন্ট অবজারভেশনকে মেলাই, তো ডক্টর কেন্ট বলেন যদি আমাদের ভাইটাল অর্গান গুলো যদি এফেক্ট হয় এবং কিনারায় পৌঁছে যায় যে মানে মানে রিকভার করার মতো পজিশনের মধ্যে আছে কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, বা পেশেন্টের ক্ষতি হতে হতে কোনো একটা ভাইটাল অর্গান ক্ষতি হতে হতে হয় নাই, এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিলেই এরকম টাইপের লম্বা অ্যাগ্রাভেশন দেখবো, একদম 20 দিন 30 দিন 1 মাসের মতো খালি অ্যাগ্রাভেশন হইতেছে। কেন? কারণ সেখানটায় ভাইটাল ফোর্স যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে গেছে রোগজনিত কারণে, দীর্ঘকালীন রোগ খেঁচার কারণে বা রোগ অবস্থার মধ্যে অতিক্রম করার কারণে তার ভাইটাল ফোর্স খুবই উইক হয়ে পড়েছে। সেই স্টেট থেকে ব্যালেন্স স্টেট অর্থাৎ সুস্থ অবস্থায় আসতে গেলে অনেকটা প্রসেস করতে হবে, ভাইটাল ফোর্সকে অনেকটা প্রসেসিং করে বেরোতে হবে। সেই কারণের জন্য এখানটায় এতটা সময় লাগে। এখন পারসেপশন বায়াস, ক্লিনিক্যালি পারসেপশন বায়াসড হয়ে যায় আমাদের। আমরা যখনই পেশেন্ট তো তার পেশেন্টের মতোই বর্ণনা দেবে, সে তো রোগী, আপনি ডাক্তার, তো পেশেন্টকে দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের এতটা সক্ষমতা অর্জন করতে হবে যেন সত্য পর্যন্ত পৌঁছতে পারি রোগীর কথার মাধ্যমে। তো রোগী যখনই বলবে যে আমার 1 মাস ধরে বাড়া আছে, এই কথাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে ফ্রাস্ট্রেশন হবে এবং রোগী কখনোই স্বীকার করতে চাইবে না যে লাস্ট 5-6 দিনে তার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং দ্বিতীয় নম্বর প্রমাণ এখানটায় জেনারেল ফিজিক্যাল জেনারেল ইমপ্রুভমেন্ট আর প্লাস হচ্ছে লাস্টের কয়েকটা দিন তার ভালো যাচ্ছে, একটু হাঁচি কম, একটু পানি পড়া কম, একটু পায়ের যন্ত্রণা কম, একটু কাশি কম, এরকম টাইপের ব্যাপারও সেখানটায় উপস্থিত থাকবে। তো লাস্টের 5-6 দিন এই যে উন্নতিটা হয়েছে এটা রোগী কাউন্টই করতে চায় না এবং ডাক্তারকে দেখাতে চায় যে ডাক্তার আমার কোনো উন্নতি হয় নাই। আর যদি আপনি তাকে মনে করিয়ে দেন 5-6 দিনে তো আপনার হাঁচি অনেকটা কমছে, হ্যাঁ সকালে আপনি 3-4টে এপিসোড হয়তো এখন 1-2টা হচ্ছে, বাই চান্স আমি একটু গরম স্যাক নিয়েছিলাম, একটু গরম পানির ভাত নিয়েছিলাম, তুলসী পাতা খেয়েছিলাম, ওই মধু খেয়েছিলাম, ওই পানি অতটা নাড়াচাড়া করি নাই, হ্যাঁ গোসল একটু কম করেছি, ওই কারণের জন্য ভালো আছে। এটা বলছেন, ব্যাস ডাক্তারের চিন্তা ক্ষমতা এখানটায় শেষ, সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন চেঞ্জ, নিউ রেমেডি এন্ট্রি, পুরো কেস টালমাটাল, কনফিউজিং। এই বায়াসের মধ্যে পড়লে হবে না, আপনাকে আপনার ক্লিনিক্যাল পারসেপশন এখানটায় কাজে লাগাতে হবে যে লাস্টের 5-6 দিনে যদি রোগীর এপিসোড একটু কম থাকে তো সেটা মেডিসিনাল অ্যাকশন বা কিউরেটিভ অ্যাকশনের কারণে হতে পারে, কেননা আপনি এমন একটা কেস ডিল করছেন যেখানটায় বারবার এপিসোড আসতেছে, যেখানটায় একটা ক্রনিকের মতো স্টেজ ক্রিয়েট করেছে।
সো বি কেয়ারফুল, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। বায়াস হলে চলবে না। পেশেন্ট আপনাকে উৎসাহিত করবে নতুন একটা ঔষধ দেওয়ার জন্য, আগের ওষুধের কিছুই হয় নাই ডাক্তার, একদম একদম কিছুই হয় নাই, আমার আরো বেশি কষ্ট পাইছে, এরকম বলে আপনার রাস্তাটাকে ঘোলাটে করে দেবে, আপনার দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলবে। কিন্তু সেই মোমেন্টে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং জাজমেন্ট করতে হবে যে কথা সত্য না মিথ্যা, কথার ফ্যাক্ট কি, ঘটনা কি। সে বুঝে না, সে রুগী, সে তার যেটুকু হয়েছে সে সেটুকুই বলবে। তাহলে এখানটা আমাদের বায়াস্ট হওয়া যাবে না, পেশেন্টের কথায় সঙ্গে সঙ্গে ওষুধ চেঞ্জ করা যাবে না, আমাদের ধৈর্য রাখতে হবে। তাহলে সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। পেশেন্টের কথা শুধু শুনলে হবে না, তার ফিজিক্যাল জেনারেল মেন্টাল জেনারেলস এবং এগুলোকে সতর্কতাপূর্ণ যাচ করতে হবে। এখন এখানটায় একটা সতর্কতা অবলম্বনের একটা ব্যাপার আছে। যেহেতু এখানটায় প্রলংড অ্যাগ্রাভেশন হচ্ছে, আপনাকে মাথায় রাখতে হবে যে রোগী কিন্তু লম্বা একটা কষ্ট খেয়েছে আপনার চেম্বারে আসতেছে, প্রলংড অ্যাগ্রাভেশন। এখন এই প্রলংড অ্যাগ্রাভেশনের ইন্টেন্সিটি বা তীব্রতা যদি খুব বেশি থাকে, তাহলে আপনি কি করবেন? ধরেন এখানটায় সর্দি না হয়ে ধরেন একটা ব্লাড এপিসোড আছে, ধরেন মেট্রোরেসিয়া আছে বা নাক থেকে এপিট্যাক্সিস আছে, এরকম টাইপের ব্লিডিং যাইতেছে, বা ডিসেন্ট্রি আছে, ব্লাড ডিসেন্ট্রি আছে, কোলাইটিস আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বডিতে পানি শূন্য হয়ে যায়, ডিহাইড্রেশন হয় বা অ্যানিমিক কন্ডিশন দেখা দিতে পারে। তো এখানটায় যদি তীব্র ইন্টেন্সিটির সাথে যদি অ্যাগ্রাভেশন হয়, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ পেশেন্ট যদি একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে, আপনি তখন কি করবেন? পেশেন্টের জীবন বড় না হোমিওপ্যাথি বড়? সম্মুখীন আমরা হই। এই অ্যাগ্রাভেশন আপনি ম্যানেজ কেমনে করবেন? ডক্টর ভিটুলকাস কিন্তু খুবই বিচক্ষণ ব্যক্তি। তিনি একটা প্রশ্ন নিজেকে করতে হবে, ডক্টরকে প্রশ্ন করতে হবে, ডাক্তারের নিজের মনকে প্রশ্ন করতে হবে যে এই যে অ্যাগ্রাভেশন চলতেছে, প্রলংড অ্যাগ্রাভেশন যেটা চললো বা চলতেছে বর্তমানে রানিং আছে, আস্তে আস্তে কমতেছে বটে, কিন্তু প্রলংড অ্যাগ্রাভেশন আছে, কিন্তু গ্রাফ কিন্তু একদম নিচে যায় না। তো প্রলংড অ্যাগ্রাভেশন আছে, সেক্ষেত্রে নিজেকে প্রশ্ন করতে হবে যে এই যে অ্যাগ্রাভেশন আছে, এটা রোগীর জীবন তো নিয়ে নেবে না, হানি তো হবে না, কোন এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট তো করবে না।
ভাইটাল অর্গান গুলোতে কোনো শক্ত লাগবে না, কোনো রেড ফ্ল্যাগ আছে যদি আপনার মাইন্ড অ্যালাউ করে, আপনার ব্রেন যদি ক্লিনিক্যালি জাজমেন্ট প্যাথোলজিক্যাল নলেজ থেকে যদি এটা ডিসিশন নেয় যে না 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 এমন কোনো সমস্যা নেই, রোগীর জীবন হানি হতে পারে, একটু আরে ভাই 10টার জায়গায় 15টা হাঁচি দিচ্ছে, এতদিন ধরে হেসে হেসে হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এবার। কতক্ষণ শোনেন নাই আপনারা? এই দিকে ধরেন 2-3 মিনিট শোনা একেবারেই যায়নি, তার আগে কেটে কেটে আসছিল। আচ্ছা, ওকে, আপনারা বলবেন মাঝে মাঝে, কারণ আমি তো ক্লাস করতে থাকি। তাহলে আমি সেটা বলছিলাম যে এখানটায় আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ওয়েট করতে হবে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আপনি যে মেডিসিনটা দিয়েছেন, ধরেন আপনি অ্যালার্জির হাঁচির ক্ষেত্রে আপনি আর্সেনিকাম অ্যালবাম প্রেসক্রিপশন করেছেন, তো যতক্ষণ অ্যামলারেশন ফেজটা আছে আপনি ততক্ষণ চেয়ারে ভালো করে চেপে বসুন এবং অ্যামলারেশন ফেজটাকে দেখার চেষ্টা করেন এবং আর্সেনিকামের কাজটাকে শেষ হইতে দেন। রাইট? তো হিলিং প্রসেসকে এখানটায় কোনো মতে ডিস্টার্ব করা যাবে না। কেন ডিস্টার্ব করা যাবে না? কারণ হচ্ছে ভাইটাল ফোর্স প্রচন্ড উইক আছে। আপনি একটু, যেরকম আমরা যে সমস্ত সর্দি কাশির পেশেন্ট আছে তারা যদি ঠান্ডায় একটু যায়, হাওয়ায় যায়, তো সঙ্গে সঙ্গে ফের সর্দি হয়ে যায়, তার মানে তার সে খুবই সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভিটি আছে, কেননা রোগগ্রস্ত অবস্থার মধ্যে আছে বলে হাইপার সেন্সিটিভ। কিন্তু সুস্থ মানুষ জলে ভিজছে, পানিতে ভিজছে, বৃষ্টিতে ভিজছে, কোনো সমস্যা নাই। তো এরকম টাইপের যাদের ভাইটাল ফোর্স উইক থাকে তাদের হোমিওপ্যাথিক মেডিসিন খুব তাড়াতাড়ি ক্যাচ করে, এবং এই কারণের জন্য আপনি এখানটা যদি আর্সেনিকামের পরে সঙ্গে সঙ্গে আপনার মনে হলো আচ্ছা এখানটা আমি ইন্ডিয়া মেট বা ইন্ডিগো এরকম কিছু একটা প্রেসক্রিপশন করে দিয়ে একটু হাঁচি কমে যাবে, কিন্তু এই প্রসেসটাই আপনার আর্সেনিকামের কার্যক্ষমতাকে বা ভাইটাল ফোর্স যে হিলিং প্রসেস স্টার্ট করেছিল সেটা বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? ফার্স্ট রেমেডির যে এফেক্ট আছে সেটা নিউলিফাইড হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। ক্লিয়ার? এবং ডক্টর ভিতুল কাছে এখানটায় মজার একটা কথা বলেন যে এখানটায় আমাদের ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে স্টেজে আপনি একটা দুর্দান্ত জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে নিউ প্যাটার্ন অফ সিমটমস। ধরেন আপনি আর্সেনিকাম অ্যালবাম দিয়েছিলেন, মাঝরাতের দিকে হাঁচি বৃদ্ধি হচ্ছিল, প্রচন্ড অস্থিরতা ছিল, খুবই খুঁতখুঁতে স্বভাবের, হ্যাঁ, গরম পানি বা গরম ভাপ নিলে তার ভালো লাগতো, মানে ওয়ার্ম অ্যাপ্লিকেশন এমএল এরকম টাইপের বার্নিং সেন্সেশন হইতো, হ্যাঁ, বার্নিং সেন্সেশন। তো আপনি দেখবেন হঠাৎ করে এই আর্সেনিকামের কাজ শেষ হতে হতে আর একটা নিউ প্যাটার্ন সিমটমস বিল্ড আপ করবে, তখন আপনি দেখবেন হয়তো কোল্ড ওয়াটারে খুব ভালো লাগতেছে পান করতে, আইসক্রিম খাওয়ার প্রচন্ড ইচ্ছা হচ্ছে, রোগী আগের মতো খুঁতখুঁতে নয় বরঞ্চ অল্প অল্প কথায় কাঁদতেছে, খুবই মায়া মমতা দেখাচ্ছে, খুবই সিম্প্যাথেটিক টাইপের হয়ে গেছে, তার বাড়িতে যে হাঁস মুরগি ছানা এগুলো সব আছে তাদের প্রতি এই মারিস না মুরিস না ওইসব করতেছে, আর তার জ্বালাটা আগের মতোই আছে, কিন্তু হাঁচিটা একটু কমেছে আগের মতো।
এখন দেখা যাচ্ছে এই যে একটা নিউ প্যাটার্নের সিমটমস বিল্ড আপ করতেছে, তো আপনি দেখবেন এই আর্সেনিকামের কাজ শেষ হওয়ার পরে একটা নতুন প্যাটার্ন এবং মোর ক্লিয়ার সিমটমস। ডক্টর ভিতুলকাস বলেন যদি আর্সেনিকাম ঠিকঠাক মানে ফার্স্ট প্রেসক্রিপশনটাকে আপনি ঠিকঠাক যেতে দেন, তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন করাটা আপনার কাছে খুবই সোজা হয়ে যাবে, কেননা সেখানটায় সিমটমস এর যে প্যাটার্ন, সেই প্যাটার্ন মোর ক্লিয়ার। কেননা ভাইটাল ফোর্স আর্সেনিক পাওয়ার পরে বেশ শক্তিশালী হয়েছে, এখন সে শক্তিশালী ভাইটাল ফোর্স এখন আগের থেকে বেশি সুস্পষ্ট সিমটমস কে ব্যক্ত করার ক্ষমতা পেয়েছে। তাই এখানটায় আপনি ফসফরাস একদম চোখ বন্ধ করে এবং নিউ কমার্সেরও প্রেসক্রিপশন করে দিতে পারে। এইভাবে যে সমস্ত 5 এবং 7 গ্রুপের যারা লোক বা যারা একটু সাব অ্যাকিউট টাইপের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে 2 থেকে 3টে এরকম কারেক্ট রেমেডির একটা সিরিজ লাগবে, যে এই ফসফরাস দেওয়ার পরে আপনি দেখবেন আরো ক্লিয়ার ভাবে সালফার বা যে মেডিসিন ধরেন সাপোজ লাইকোপোডিয়াম সিমটমস বিল্ড আপ করলো, বা হচ্ছে আপনার ক্যালকেরিয়া ফসের একটা সিমটমস ডেভেলপ করলো, তো আপনি দেখবেন সালফার, তারপর লাইকো, তারপর ক্যালকেরিয়া ফস, যত সময় যাচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো ওয়েট করতে পারেন, তাহলে সিমটমস এর প্যাটার্ন আরো সুস্পষ্ট হচ্ছে, তার মানে ভাইটাল এনার্জি রিস্টোরেশন হইতেছে এবং পেশেন্টের ভাইটাল ফোর্স আগের থেকে সুস্পষ্ট সিমটমস ব্যক্ত করার ক্ষমতা পাইতেছে, অর্থাৎ ক্লিয়ার সিমটমস পিকচার। হ্যাঁ, এবং দ্বিতীয় রেমেডির ইন্ডিকেশন সুস্পষ্ট হইতেছে। কিন্তু আপনি যদি এখানটায় আর্সেনিকামের ওভারডোজিং করতে অথবা আর্সেনিকাম চেঞ্জ করে কোনো একটা ছোট ড্রাগস দিয়ে দিতেন বা অন্য আর একটা মেডিসিন এখানে ঢুকিয়ে দিতেন, তাহলে আর্সেনিকাম এই ফসফরাসকে সামনে নিয়ে আসার ক্ষমতাটুকু পেত না, বা ক্যালকেরিয়া ফস বা লাইকো সিমটমসকে এর পরবর্তীকালে আর প্রকাশ করার ক্ষমতা পাইতো না, কেননা তখন ভাইটাল ফোর্স কনফিউজ হয়ে যাচ্ছে যে কি স্টিমুলেশন দিচ্ছে, উল্টোপাল্টা স্টিমুলেশনের প্রভাবে আবার ভাইটাল ফোর্স যেমনকার তেমন হয়ে যাচ্ছে, অর্থাৎ রোগটা যেমনকার তেমন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে এখানটায় আমরা যদি সতর্কতা অবলম্বন করি এবং পেশেন্স রাখি, ধৈর্য যদি রাখি, তাহলে লম্বা অ্যাগ্রাভেশনের পরে যে অ্যামালারেশন আসবে আর প্লাস হচ্ছে নতুন সিমটমসের মাত্রা বহন করবে, সেটুকু দেখার মতো পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতেই হবে। এখানটা যদি হুটোপাটা করেন তাহলে কেস ডিসমিস হয়ে যায়, রাইট? তাহলে অ্যাগ্রাভেশন কেন ডেঞ্জারাস সেটা বললাম, সিমটমস পিকচার ক্লিয়ার হচ্ছে কি? তাহলে আপনাকে ক্লিনিক্যাল পার্টে, এবার আমরা ক্লিনিক্যাল পার্টে ঢুকবো, যে আজকেকার যে এই যে ভিতুলকাসের অবজারভেশন আছে 17 নম্বর, এর থেকে আমরা কি শিখলাম, মানে কি নিজেকে প্রশ্ন করতে পারি ক্লিনিকে বসে বসে। ক্লিনিকে বসে বসে যখনই আপনি এরকম একটা অবজারভেশন পাবেন, রোগী যখন এরকম বলবে এবং লাস্টের দিকে কিছু অ্যাপ্লারেশনের সূত্র পাবেন, তখনই আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন ইমপ্রুভমেন্ট কি শুরু হয়েছে, এটা কি ইমপ্রুভমেন্ট সাইন, এখানে যে অ্যাগ্রাভেশন হচ্ছে সেটা কি ডেঞ্জারাস? যদি ডেঞ্জারাস হয় তাহলে আপনি স্টেপ নেন, অ্যালোপ্যাথিক মেডিসিনে অ্যালোপ্যাথিক রেফার করেন যদি জীবনদায়ী ব্যাপার থাকে। দ্বিতীয়ত আপনি দেখবেন সিমটমস এর পিকচার কি আগের থেকে ক্লিয়ার হয়েছে, শুধু রুগীর ওইটুকু বেড়েছে, হাঁচি বেড়েছে বলেই অস্থির হবেন না, এখানটায় 3টে প্রশ্ন করবেন, ইমপ্রুভমেন্ট কি শুরু হয়েছে, এই অ্যাগ্রাভেশন কি ডেঞ্জারাস কন্ডিশন, সিমটমস এর পিকচার কি আগের থেকে আরো বেশি ক্লিয়ার হচ্ছে, বেটার হচ্ছে, আমি কি আরো একটা সুস্পষ্ট মেডিসিন বুঝতে পারছি বা ফুটতেছে এই কেসের মধ্যে। যদি হয় তাহলে আপনাকে এখানটায় ওয়েট করতে হবে, আর যদি না আমরা ওয়েট করতে পারি তাহলে কেস এখানটাই থেকে খিচুড়ি হওয়া শুরু হবে, তখন আমরা আগের রেমেডি গুলোকে ধরতে পারবো না। এবং ডক্টর ভিতুলকাস যেটা বলেন যে ক্রনিক রোগী বা রিকারেন্ট ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ডাক্তার ফেল হয়ে যায় এই কারণের জন্য যে তারা যথেষ্ট ধৈর্য অবলম্বন করতে পারে না। হ্যাঁ, শুধু আমাদের ওই জায়গায় ইন্টারাপশন করতে হবে যেখানটায় ডেঞ্জারাস সিচুয়েশন, একদম ডেঞ্জার কন্ডিশন হয়ে আছে, সেই জায়গায় আমরা কোন নতুন মানে হস্তক্ষেপ করব, বাকি আমরা হস্তক্ষেপ করব না। আমরা মেডিসিনের কাজকে আর পূর্বের মেডিসিনের কাজকে সম্পূর্ণরূপে শেষ হতে দেবো, এবং নতুন প্যাটার্ন যদি আসে তাহলে আমরা একটা নতুন রেমেডি প্রেসক্রিপশন করব। তার আগে পর্যন্ত আমাদের ধৈর্য রাখতে হবে, ওয়েট করতে হবে। তাহলে এই
অবজারভেশন থেকে আমরা বুঝলাম যে আমাদের ডেঞ্জারাস স্টেট যদি উৎপন্ন হয় তাহলে আমরা হস্তক্ষেপ করব, আমাদের যদি ইমপ্রুভমেন্ট শুরু হয়ে যায় তাহলে আমরা অপেক্ষা করব, আর সিমটমসের পিকচার যদি ধীরে ধীরে ক্লিয়ার হয় তাহলে আমরা যথেষ্ট সুস্পষ্ট না হওয়ার আগে পর্যন্ত প্রেসক্রিপশন করব না। তাহলে অবজারভেশন 17 এক কথায় একটাই ফর্মুলার মধ্যে রাখতে পারেন। এই অবজারভেশন 17কে আমি এক লাইনে মনে রাখবো, যেখানে দেখবেন লং অ্যাগ্রাভেশনস এবং রিসেন্ট ইমপ্রুভমেন্ট, মানে লম্বা টাইমে বাড়তেছে এবং 5-6 দিনে, এক সপ্তাহের মধ্যে একটু ভালো আছে, নিচের দিকে যাচ্ছে, তখন আপনি অবশ্যই ওয়েট করবেন নতুন সিমটমসের জন্য, অথবা ওই মেডিসিনটিকে আরেকবার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন এবং শেষ পিকচারটা দেখে প্রেসক্রিপশন। থ্যাংক ইউ। তাহলে আমরা 5টা প্রশ্নের উত্তর বুঝে গেলাম। এখানটায় আমাদের অপেক্ষা করাটা বেটার। ভাইটাল ফোর্স যথেষ্ট উইক, উল্টো পাল্টা অ্যাপ্রোচ নিলে ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়বে, আরো বেশি জটিলতার সৃষ্টি হবে। এই জন্য ডক্টর বিপুল কাশ এই সমস্ত কেসের ক্ষেত্রে বলছেন যে ক্রনিক কেস বা এই ধরনের কেস এক্সপেরিয়েন্সড হোমিওপ্যাথি ডাক্তার ছাড়া সলভ করা খুবই মুশকিল। এই জন্য আমরা দেখি আমার ক্লিনিকে বেশিরভাগ সময় সাইনাসের রোগী বা অ্যাজমা রোগী বা হচ্ছে কি বাতের রোগী, জয়েন্টের প্রবলেম, হাড়ের ক্ষয়, এই সমস্ত রোগীরা এসে আমার, বিশেষ করে অ্যালার্জির পেশেন্ট গুলো এসে আমার জিজ্ঞাসা করে যে ডাক্তার এই রোগ কি সারবে? মানে তারা অসংখ্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে। একটা হিন্দু মহিলা আসে, আজকে 8 মাস যাবত তার ট্রিটমেন্ট চলতেছে, অ্যালার্জিক রাইনাইটিস প্রবলেম ছিল। তো এই পাগল মানুষ অলরেডি নাকে কাপড় দিয়ে রান্না করে, মানে মাস্ক পরে তাকে রান্না করতে হয়, রান্নার যে একটা স্মেল, মশলার যে একটা স্মেল তার নাকে গেলেই হাঁচি শুরু হয় এবং প্রচন্ড কষ্ট পাইতেছে। সেই কোভিড-19 পর থেকে সেই কষ্ট চালু হয়েছে। ইভেন সে ভারতবর্ষের সব থেকে নামি দামি হসপিটাল ভেলোর হসপিটাল থেকেও ঘুরে আসছে এবং ভেলোর হসপিটালের যে অ্যালোপ্যাথিক ডাক্তার সে তাকে এই বলে কাউন্সিলিং করছে যে এই প্রবলেম আপনার ঠিক হবে না, হ্যাঁ আপনাকে বেঁচে চলতে হবে, আর খুব সমস্যা হলে অ্যালার্জিক ট্যাবলেট খেতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো ম্যানেজমেন্ট সারবে না। তাই এই রোগী প্রথম ক্লিনিকের ঢোকার দিকেই আমার কাছে একটা প্রশ্ন ছুড়ে যে ডাক্তার এই কেস কি ভালো হবে? যদি ভালো হয় তাহলে আপনি দেখেন, আর যদি না হয় তাহলে আমার বলে দেন। আমি যথেষ্ট পরিমাণে বিরক্ত হয়ে গেছি ডাক্তারের এবং কোনো ডাক্তারের কাছে ঠিক করতে পারছে না। তো কারণ হচ্ছে এখানটায় একটাই, কেননা আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা মনে করি যে একটা ফিভার সিচুয়েশন, ডোজ ওষুধ দিলাম ঠিক হয়ে গেল, না, ইট ইজ এ ক্রনিক কেস। এখানে রিকারেন্ট একটা ফেজ আছে, সেই ফেজ কে দূর করতে গেলে আমাদের এখানটায় ভবিষ্যতের সাথে অ্যাপ্রোচ করতে হবে এবং একটা করে মেডিসিন দিয়ে রিয়াকশন থেকে ফের নেক্সট মেডিসিনকে প্রেসক্রিপশন করতে হবে। এবং এই কেসের মধ্যে আমি কার্সিনোসিন, ক্যালিয়াম কার্ব, নেট্রামিনোর, নাক্সভোমিকা, এই কয়েকটা মেডিসিন, 4টে মেডিসিন এখন প্রয়োগ করেছি। আল্লাহর রহমতে এই নাক্সভোমিকা এপিসোডে আসা পেশেন্ট অনেক হ্যাপি। আগে প্রশ্ন করে না, প্রথমে তো খুবই বিরক্ত করতো, মানে কার্সিনোম টাইপের পেশেন্ট না, এরা এত খুঁতখুঁতে স্বভাবের, আমার মাথা নষ্ট করে দিচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে কেন এই কেসগুলোতে আমাদের ফেলিয়ার হবে, কারণ হচ্ছে এই একটাই, আর সেটা 17 নম্বর অবজারভেশন, যে এখানটায় আমরা একটা ওষুধ এর ক্রিয়া শেষ না হইতে হইতে এবং তার ফেজ গুলোকে ঠিকঠাক না হচ্ছে তার একটা প্রেসক্রিপশন আমরা দিয়ে বসি। প্লিজ একটু আমি হ্যালো হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, তবে একটু অস্পষ্ট, মাঝে মাঝে কথা একটু দিতে একটু প্রবলেম হচ্ছে সম্ভবত। আমিনুর রহমান ভাইয়ের মাইক্রোফোনটা অন আছে, জন্য আওয়াজটা হচ্ছে না।
আচ্ছা, আমিনুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ভিডিও এবং অডিও দুটো এমন আছে, একটু বন্ধ করতে হবে। একটু সাইলেন্ট করা যায় না? আমিনুর রহমান ভাইয়ের মাইক্রোফোন অন আছে এবং তা ওনার ক্যামেরা অন, এই কারণে অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই কেসগুলো যেগুলো আমাদের ক্রনিক ফেজের বা যখন টাইপের রিকারেন্ট টাইপের যে ডিজিজ গুলো থাকে সেগুলো হ্যান্ডেলিং করা এতটা ইজি নয়, কারণ এখানটায় আমাদের একটার পর একটা বেশি লাগে এবং সঠিক অ্যাপ্রোচে একটা সিরিজ অফ মেডিসিন যায় এবং সেখানটায় প্রলংড অ্যাগ্রাভেশনকে জাজ করার মতো ক্ষমতা লাগে, যেটা ঠিক জায়গার দিকে যাচ্ছে নাকি না ভুল জায়গার দিকে যাচ্ছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্ত গুলোর জন্য ডক্টর ভেটুল কাছে নিজেই বলেন যে এই সমস্ত কেসগুলোকে হ্যান্ডলিং করা সোজা নয়, এগুলো অনেক এক্সপেরিয়েন্স লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জাজমেন্ট করে। এটা বন্ধ হয়ে আছে ক্লাস। ভেরি মাচ। এবার তাদের সময় শুরু। আচ্ছা স্যার, এই যে ভিডিওটা বন্ধ করে দেন, ভিডিওটার জন্য কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আজকের ক্লাস লেকচার শেষ। আজকের ক্লাস নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা একটু প্রশ্ন করতে পারেন। আমার কথা তো শোনা যাচ্ছে না? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন। কিন্তু এগুলো কেন নিচ্ছে না? জানালে কোনো টাকা দিয়েছে নাকি দেয়নি, আল্লাহ জানে। মিথ্যা কথা বলে ময়লাওয়ালাকে না না শুনেন, ময়লাওয়ালা থেকে জিজ্ঞেস করলে বুঝতে জানতে পারবো যে টাকা দিয়েছে। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। ওকে, ম্যাডাম, এই পর্যন্তই। স্যার একটা কথা একটু জিজ্ঞাসা ছিল। আমি চিত্রশ্রী ভট্টাচার্য বলছি স্যার, একটা পেশেন্টের মায়াজম নির্বাচন করে তারপর কিভাবে ওষুধ, মানে আমি অ্যাকচুয়ালি একদম লাস্টের দিকে ঢুকেছি, আমি টাইমটা বুঝতে পারিনি, মানে ইন্ডিয়ান টাইম অ্যান্ড বাংলাদেশের টাইমটা বুঝতে পারিনি বলে স্যার, তো আমার কাছে এটা একটুখানি অসুবিধা হচ্ছে স্যার। যদি কাইন্ডলি আরেকটা ক্লাস একটু মায়াজম সম্পর্কিত ইয়েটা বুঝিয়ে দেন স্যার, তাহলে পেশেন্টকে ওষুধ দিতে একটু সুবিধা হবে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, মায়াজম এতটা একটা ভাস্ট সাবজেক্ট যে সেটাকে 2-4 কথায় বোঝানো পসিবল না, এক নম্বর ব্যাপার। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে এটা আমরা ফলো আপের ক্লাস নিচ্ছি, এই অবজারভেশন আমরা ডক্টর ভিতুল কাছে যে 22 অবজারভেশন আছে সেই অনুযায়ী আমরা একটা পেশেন্টের ইমপ্রুভমেন্টকে জাজ করা, কেমন ভাবে বুঝবো যে ঠিকঠাক যাচ্ছে না রোগী ভুল দিকে যাচ্ছে, আমি আমার মেডিসিন কিরকম কাজ করছে, কি রিয়াকশন দিচ্ছে,
আমি কি কিউরেটিভ প্রসেসের দিকে যাচ্ছি না কোনো ডেঞ্জারাস জোনের দিকে যাচ্ছি, এইগুলা বোঝার জন্য এই ক্লাসটা অ্যারেঞ্জ হয়েছে। আমাদের পূর্বের লেকচারগুলোতে মায়াজম সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে আমাদের নোসোড মেডিসিন গুলো, যে নোসোডের যে সিরিজ করেছিলাম সেখানটায় বিস্তারিত ভাবে মায়াজমেটিক ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। সংক্ষেপে এটুকু বলতে হয় যে মায়াজম নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে এবং অনেক বেশি বম্বার্ডিং করা আছে। মায়াজমেটিক ফ্যাক্টর বিবেচনা করতে গেলে আপনাকে হেরিডিটি প্রিডিসপোজিশন, অর্থাৎ তার বংশধারার মধ্যে কি ধরনের রোগগুলো, মানে কেমন টাইপের রোগগুলো, কি ধরনের কেমন টাইপের, যে সেগুলা ডিস্ট্রাকটিভ টাইপের প্যাথোলজি নাকি না সেগুলো প্রলিফারেটিভ টাইপের, নাকি সেগুলো জাস্ট ফাংশনাল ডিজিজ বা ইরিটেশন টাইপের প্রবলেম, এইগুলা বিচার বিবেচনা করতে হয়। তবে একটা কথা মাথায় রাখবেন যে ফার্স্ট আপনি যদি মায়াজামি, আপনার যদি নিউ কামার্স হন, যারা অভিজ্ঞ এটা বুঝবে, যারা নিউ কামার্স তাদের জন্য বলছি, প্রথমেই যদি মায়াজামের মাথা পেঁচাপেচির মধ্যে চলে যায় তাহলে কিন্তু একটা হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন করা যথেষ্ট কঠিন হয়ে পড়বে। আপনাকে ঠিকঠাক মতো প্রসেসিং করতে হবে। ফার্স্ট আপনাকে গুড কেস টেকিং করতে হবে, পেশেন্টের ইনার স্টেটকে, পেশেন্টের সাফারিং স্টেটকে ভালো করে বুঝতে হবে। নাম্বার 2 হচ্ছে সেখান থেকে কিছু সিমটমসকে আপনাকে সিমটমসের ওয়েটকে মাপতে হবে, প্রত্যেকটা সিমটমসের ওয়েটকে মাপতে হবে। এটা প্রসেস, এগুলো আগে করেন, এগুলো আগে শেখেন এবং এগুলার মাধ্যমে প্র্যাকটিসকে গুছান। হুড় তালের মধ্যে গেলে আপনার মেডিসিন নির্বাচন বা যে হোমিওপ্যাথিক কলা সেটা ঠিক মতো শেখা হবে। তাহলে ফার্স্ট হচ্ছে গুড কেস টেকিং করুন, কিভাবে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করবেন, কিভাবে তার ইনার স্টেটকে বুঝবেন, সেই কৌশল আগে শেখেন। তার ইনার স্টেটকে বুঝেন, তার সাফারিং কে ভালো করে বোঝার চেষ্টা করেন। নাম্বার 1 কাজ হচ্ছে এটা, বলছে হাফ কেস টেকিং মানে কিওর, মানে 50% কিওর। নাম্বার 2 হচ্ছে সিমটমস এর ইভালুয়েশন শিখে কোন সিমটমস কে, এই যে কেস টেকিং এর সমস্ত পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কয়েকটা সীমিত সংখ্যক 8টা 10টা সিমটমস কে ভ্যালু দিয়ে তাদেরকে বের করে আনতে। নাম্বার 3 হচ্ছে রেপার্টারাইজেশন, সেগুলোকে রেপার্টারি দিয়ে সম্ভাব্য মেডিসিন কি কি হতে পারে সেই দিকে ফোকাস করে। তাহলে সিমটমস এর ইভালুয়েশন করা এবং সেই ক্ষেত্রে আপনার সিমটমস এর ইন্টেন্সিটি, তীব্রতা, সিমটমস এর হাইরার্কি, গুরুত্ব এবং পেশেন্টের কোন দিকে বেশি ফোকাস সেগুলোকে বিবেচনা করে প্রত্যেকটা সিমটমস এর ক্ষেত্রে। সেই কয়েক সিমটমস নিয়ে আপনি রেপার্টারি করেন, রেপার্টারির মধ্যে একটা সম্ভাব্য মেডিসিনের তালিকা তৈরি করেন, যে এই কটা মেডিসিন, 10টা 15টা মেডিসিন চয়েস করেন, এই কটার মধ্যে আমার মেডিসিন আছে। এবং দেখেন পেশেন্টের সাফারিং এর সঙ্গে মেডিসিনের রেমেডির যে প্যাটার্ন, রেমেডির যে একটা ইনার স্টেট আছে, যেমন পেশেন্টের একটা ভিতরের অবস্থা আছে, তেমন মেডিসিনের মধ্যে একটা ভিতরের অবস্থা বা একটা সাফারিং জোন আছে, সেটাকে সুন্দর করে ম্যাচ করে, যে কোন মেডিসিনের পিকচারের সাথে আমার পেশেন্টের কষ্টটা যায়, প্রপারলি ভাবে ফিট হইতেছে, রাইট? এইবারে আপনি বিবেচনা করেন, এত কিছু করার পরে যে 8টা 10টা মেডিসিনের মধ্যে এইবার বিবেচনা করেন যে এখানটায় মেন্টাল এসেন্স কতটা ম্যাচ করছে, এখানটায় ফিজিক্যাল, আচ্ছা আমার যে 8টা 10টা মেডিসিনের মধ্যে ফিজিক্যাল জেনারেল কতটা ম্যাচ করছে, এখানটায় যে পেশেন্টের যে প্যাথোলজিক্যাল স্টেট নিয়ে এসছে বা যে স্টেট আছে, প্যাথোলজিক্যাল যে অবস্থাটা আছে কতটা ডিপ আছে, মেডিসিনের মধ্যে কতটা ডিপ আছে তুলনা করেন। এইবারে আপনি নিয়ে আসেন মায়াজমেটিক ব্যাপারটাও এখানটায় ম্যাচ করছে কিনা, এই মেডিসিনটা কেমন টাইপের, বেশি পরিমাণে প্রত্যেকটা মেডিসিনই অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টি সাইকোটিক, অ্যান্টি সোরিক, 3টে স্টেট, কিন্তু একটা মেডিসিনের প্রমিনেন্ট স্টেট থাকে, যেমন মার্কসল, ইট ইজ এ সিফিলিটিক মায়াজমের মেডিসিন, বেশিরভাগ সিফিলিটিক আছে। সোরার ক্ষেত্রে যে দিব না তা নয়, এতগুলো বেশ আগে রেমেডি, আগে সিমটোলজিকে মানে সিমটমস এর প্যাটার্নকে আগে ম্যাচ করে, এইটাই আমরা সবার আগে ভুলে যাই। আমরা বাকি সবকিছু নিয়ে টানাটানি শুরু করি, মায়াজম টায়াজম হ্যান তেন সবকিছু নিয়ে, কিন্তু
আমাদের প্রথম দরকার ছিল যে পেশেন্টের ইনার স্টেট বা তার সাফারিং স্টেটের সঙ্গে মেডিসিনের সাফারিং স্টেটকে ম্যাচ করান, ইন্টেন্সিটির দিক থেকে, তীব্রতার দিক থেকে, কোন কোন অর্গানগুলো এফেক্ট হয়েছে, সিস্টেমেটিক দিক থেকে, সব দিক থেকে, প্যাথোলজিক্যাল দিক থেকে, ফিজিওলজিক্যাল দিক থেকে, তার ডিজায়ার অ্যাভারশনের দিক থেকে কোন মেডিসিনটা সব থেকে যুক্তিসঙ্গত ভাবে ম্যাচ করতেছে, সর্বোচ্চ ম্যাচিং। তারপরে আপনি যান মায়াজেমেটিক স্টেটের মধ্যে, এইবারে ম্যাচ করেন যে আচ্ছা এখানটায় তো ক্যালকেরিয়া ফসও আছে, এখানটায় ফসফরাসও আসতেছে, এখানটায় মার্কসও আসতেছে। এখন আমি দেখতেছি যে পেশেন্ট প্রচন্ড পরিমাণে রেস্টলেস কন্ডিশনের মধ্যে আছে এবং তার সিম্পটোলজি ঘন ঘন চেঞ্জ হইতেছে। এই যে রিকারেন্ট চেঞ্জ এবং বংশের মধ্যে দেখছি টিউবারকুলার অর্থাৎ যক্ষা ডিস্ট্রাকটিভ ব্যাপার স্যাপার আসছে এবং পেশেন্ট দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে জেদি মনোভাব। তাহলে এখানটায় মার্কসল যদিও সবকিছু ম্যাচ করতেছে, ক্যালকেরিয়া ফস মোটামুটি ম্যাচ, ফসফরাস ম্যাচ, মার্কসল ম্যাচ। এখন আমাকে বুঝতে হবে যে এইবারে আমি মায়াজেমেটিক স্টেটটাকে কতটা ম্যাচ করতে পারি স্টেপ বাই স্টেপ। এবার আপনি দেখতেছেন যে না, পেশেন্ট যে পরিমাণে অবস্টিনেট, যে পরিমাণে জেদ, যে পরিমাণে রেস্টলেস, যে পরিমাণে কোল্ড ডিজায়ার করতেছে, অথচ তার ফুসফুসের ব্যায়াম অর্থাৎ শ্বাসযন্ত্রের ব্যায়াম, তাহলে দেখা যাচ্ছে এই শেডটা অনেকটা টিউবারকুলার টাইপের। তাহলে আমি এই যে আমার প্রদত্ত মেডিসিনের মধ্যে এর মধ্যে সর্বোচ্চ টিউবারকুলার মেডিসিন কে কে হইতে পারে? মার্কসল তো বাদ চলে গেল সিফিলিটিক মেডিসিন হিসেবে। আমরা দেখতে পাচ্ছি ক্যালকেরিয়া ফস এবং ফসফরাস এখানটায় মায়াজেমেটিক স্টেটটাকেও ব্যক্ত করতেছে, বিকজ ফসফরাস ইজ অ্যান্টি টিউবারকুলার মেডিসিন, ক্যালকেরিয়া ফস অলসো দ্যাট ইজ টিউবারকুলার মেডিসিন। রেস্টলেস, ডিসকন্টেন্টেড, অসন্তুষ্ট, ভালো লাগে না, কিছুই ভালো লাগতেছে না, একবার ঘর একবার বাইরে, একটা রেস্টলেস, নো দ্যাট। তাহলে আপনি এইবারে মায়াজেমেটিক ব্যাপারটাকে ম্যাচ করে দেখলেন, আরে ক্যালকেরিয়া ফসের মেন্টাল স্টেট, জেনারেল স্টেট, ফিজিওলজিক্যাল স্টেট, প্যাথোলজিক্যাল স্টেজ, ইভেন মায়াজেমেটিক স্টেজ সব কিছুতে সুন্দরভাবে কভার দিচ্ছে। তাহলে মেডিসিন ইজ ক্যালকেরিয়া ফস। আমাদের এইভাবে কেউ শিখায় না, শুধু উপরে মায়াজেম, তো সবই তো অ্যান্টি মায়াজেমেটিক মেডিসিন। আপনি বলেন সালফারের মধ্যে সাইকোটিক স্টেজ নেই? কত আঁচিল সেরেছে সাইকোটিক সালফারের মাধ্যমে। তো ডোন্ট বি বায়াসড, ক্লিয়ার? এইভাবে একটা মেডিসিনকে চয়েস করুন স্টেপ টু স্টেপ। এখানে একটাও আপনি যদি কেস টেকিং এ ভুল করেন, আপনি কখনোই অ্যান্টিমায়াজেটিক মেডিসিন দিয়ে সফল হবেন না, কারণ আপনার সেই র সিমটমস গুলোই আসেনি যেগুলো আপনার দরকার ছিল। এখানে আপনি ফেল মানে অলরেডি ফেল। এখানে আপনি সিমটমস এর ভ্যালু দিতে গিয়ে আপনি দেখছেন একটা ফেক সিমটমস, একটা ভেগ সিমটমস, একটা দুর্বল সিমটমস কে উঠাচ্ছেন আর একটা কিনোট সিমটমস খাতার মধ্যে পড়ে রইল। বলেন আপনি মায়াজেম দিয়ে কি করবেন? মায়াজেম কি আপনাকে সুরাহা দিবে? কোনো কিছু মেডিসিনই ম্যাচ করে না। আপনি রেপার্টরি করতে গিয়ে আপনি ভুলভাল সিমটমস এর ইনপুট দিয়ে বসলেন, বলেন আপনার মায়াজেম কোথায় থেকে এসে আপনার রাস্তাকে ক্লিয়ার করবে? রেপার্টরিতে আপনি ভুলভাল সিমটমস যুক্ত করলেন, হয়তো রেপার্টরি নলেজ আমার কম আছে, সে কারণের জন্য আমি দেখলাম যে অ্যাকচুয়ালি রেসপিরেশন ডিফিকাল্টিস হচ্ছে, অ্যাজমাটিক কন্ডিশন নয়। আমি একটা অ্যাজমাটিক কন্ডিশনের সিমটমস কে লাগিয়ে দিলাম যে রেসপিরেশন অ্যাস্থেমেটিক, কিন্তু দেখা যাচ্ছে নো অ্যাস্থেমেটিক, এটা রেসপিরেশন ডিফিকাল্টিস হইতেছে। তা আমি দেখা যাচ্ছে ভুল সিমটমস ইনপুট করে দিলাম। আমি দেখলাম যে পেশেন্টে হচ্ছে কি বলে, পেশেন্ট হচ্ছে খুবই একটু ইমপেশেন্ট টাইপের, কিন্তু আমি সেখানটায় ইমপেশেন্টের জায়গা হাস্টিনেট রুব্রিক্স কে প্রয়োগ করতেছি, যে সবকিছুতে অতিরিক্ত তাড়াহুড়া আর্জেন্টিনা তাড়াহুড়া করতেছে। আর ইমপেশেন্ট হচ্ছে নাক্সভমিক স্টেজের মধ্যে দেরি সত্য হয় না, জামাটা খুলতে গিয়ে যদি বোতাম আটকা যায় ছেঁড়া ফেলবে। দ্যাট ইজ ইমপেশেন্ট, দ্যাট ইজ হাস্টিনেস, আলাদা আলাদা স্টেজ। কিন্তু আমি মেন্টাল সিমটমস এর ভিতরে গিয়ে রেপার্টরি করতে গিয়ে একটা গোলায় চণ্ডী পাঠ করে দিলাম। এখন বলেন, আপনি আমাদের বলেন যে এইখান থেকে মায়াজেমেটিক অ্যাপ্রোচ লাগায় কি আপনি মেডিসিন পাইবেন? এনিবডি রিপ্লাই নো, সমস্ত প্রসেস ঠিক থাকতে হবে। এইবারে আপনি গিয়ে এবারে মায়াজেমেটিক ব্যাপারটাকে দেখছেন সবটা এখানটায় তো সিমটোলজি এরকম প্যাটার্নের এই মেডিসিন এসছে, এটা টিউবারকুলার, এটা সিফিলিটিক, এটা অ্যারোপিস জিআইসে, মানে এটা সিফিলিটিক, এরকম টাইপের মেডিসিন গুলো শেড নিয়ে চিন্তা করে। এবং এই সমস্ত কিছু চিন্তা ভাবনা হোমিওপ্যাথিক ডাক্তারের মানে প্রচন্ড তাকে চিন্তা করতে হয়। উইদাউট চিন্তায় আপনি না পেশেন্ট থেকে র সিমটমস বার করতে পারবেন, আর উইদাউট চিন্তায় আপনি না
একটা রেমেডিকে স্টাডি করতে পারবেন। আর উইদাউট চিন্তায় না আপনি একটা পোটেন্সি সিলেকশন করতে পারবেন। সবকিছু আপনাকে লজিক্যালি করতে হবে, চিন্তা ভাবনার সাথে। প্রথম প্রথম তো আসবে না, কিন্তু প্র্যাকটিস করতে 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 এক্সপিরিয়েন্স গ্রো করবে, ইনার ইনসাইট ডেভেলপমেন্ট করবে, গড ব্লেস করবে, আল্লাহ ব্লেসিং করবে। আপনি যদি সৎভাবে প্র্যাকটিস করেন তখন দেখবেন আস্তে আস্তে এগুলা শুনতে খুব কষ্টকর লাগতেছে, কিন্তু ইজি হয়ে যাবে। এই হচ্ছে আমার মায়াজমেটিক থট বা মায়াজমেটিক চিন্তা, এইভাবে করতে হবে। প্রথমেই মায়াজম নিয়ে আসলে কেস আওলা জাওলা হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কোনো শর্টকাট নাই হোমিওপ্যাথিতে, আর কোনো মেথডও চলে না এখানে, সবকিছু ফেলিয়ারের দিকে যায়। হয়তো একটু ভ্যালিয়েশন হতে পারে, কিন্তু কিওর ক্রনিক কেসে সেখানটায় প্রিন্সিপাল ল ফলো করতে হবে, রুলস ফলো। ওকে, থ্যাংক ইউ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মায়াজামের ব্যাপারে, আর অনেকেই এটা নিয়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং কেসের মধ্যে ঠিকঠাক অ্যাপ্রোচই করতে পারে না। মায়াজামটা এমন ভাবে বাধা হয়ে আসে যে পুরো কেসের মধ্যে তাকে এন্ট্রি হওয়ার সুযোগই দেয় না। এগুলো খুবই, আর এই সম্পর্কে মায়াজাম সম্পর্কে এত বই লেখা হয়েছে, এত বইয়ের মধ্যে বম্বার্ডিং হয়েছে যে আমরা নবীনরা কনফিউজ হতেই বাধ্য। এগুলো আমাদের যারা প্রবীণ শিক্ষক আছে যারা, এবং প্রবীণ যারা মাস্টার আছে এবং যারা ভালো গুড প্রেসক্রাইবার আছে, তাদেরকে আগিয়ে আসতে হবে এবং এই প্রবলেম গুলোকে নিউ কামার্স বা নতুন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ক্লিয়ার করতে হবে। তবেই আমরা মানব কল্যাণের সঙ্গে যুক্ত থাকতে পারবো। নাহলে একটা একটা মানে কি মানে একটা স্বল্প দৃষ্টিকোণ নিয়ে আমরা এক জায়গায় আবদ্ধ হয়ে পড়ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। আমাদের নেক্সট ক্লাস হবে অবজারভেশন, 18 নম্বর অবজারভেশন, তাই না? আজকে 17 নম্বরটা হলো। তো নেক্সট বুধবার আপনারা নোটিশ পেয়ে যাবেন, সময় মতো সবাই উপস্থিত থাকবেন, 10 টাইমে ক্লাস শুরু হয়ে যাবে। আর সবার উপস্থিতি কামনা করে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ দিচ্ছি। থ্যাংক ইউ। শাড়ি লাগুক, 20-25টা শাড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কি দিয়ে বাড়াই ফেলেছে, কি খরচ করেছে, এমন ভাবে হিসাব দিচ্ছে যে আমার চাইতে তো আরো বেশি নেই। আমাদের এখন ওরা তো আরো 10 গুণ বেশি নিয়েছে। আমার মার থেকে আমি আসার সময় গাড়ি আনতাম না, আমার মা আমার থেকে যাওয়ার সময় আমি গাড়ি দিতাম না। আমার মার গাড়ি আনতে যাইতাম না, কেন জানেন? কোনো কিছু রান্না করে দিচ্ছে জানা, কোনো কিছু কিনে এনে দিচ্ছে জানা, হুজুর নাইও দিচ্ছে জানা। এটা 10 বার বলবে আমাকে, 10 বার দেবে, যতবার মানে কি যাবো ততবার দেবে। আমি এগুলো কি আমার মা টাকা দিয়ে দিচ্ছে যে? আমি আমার মাকে কি দিই না, তো আমি কিভাবে দেবো? আমার মা আমাকে এই নাকের প্লেট একটা দিয়েছে, আমি বলছিলাম মানে চিন্তা করে না হুজুর। আমি এটাকে বলছিলাম আমার মা ও নিজে আমি দেখেছি না, আমি তো দেখেছি নিজের চোখে। ওর জন্য তার এগুলো শোনাবো টাউটে এগুলো কি জন্য ফাটে গেছে যে ওর বাপকে বলার জন্য কিন্তু কেন ফাটালো, ফোন করো বাপকে বলা, এবার জন্য এটা নিয়েছি, এবার জন্য এটা নিয়েছি, এবার জন্য এবার বাপ হলো, এবার বাপের থেকে আমার সাথে কোনোদিন কোনো পরামর্শ করে না। এবার বাপ করেছে যে শ্বশুর শাশুড়ি, বড় ভাই, বড় ভাবি, বড় লাঠি, লিটন ওদের সাথে পরামর্শ।
কক্সবাজার, আমি আপনাকে সেদিন না কক্সবাজার কথা বলেছি মাস্টার, আমি হুজুর 3 মাস অপারেশন হয়েছে যে রাহিম হয়েছে যে আমার ব্যথা না, আমি এত দূরে জানি কিভাবে যাবো, ঘরের সবাই যাচ্ছে যে আমার থেকে যেতে হবে, এটা বাধ্যগত। আমি যাবো না, আমার সাথে রাগারাগি করছে, মানে আমি বলছি যে আমি এত দূরে কিভাবে যাবো, আমার 3 মাসের একটা বাচ্চা। তো থাকা থাকলে হয় শুধু মানুষের একটা শান্তি নাই, এখন শুক্রবার ওদেরকে নিয়ে গিয়ে ভাই বোনকে নিয়ে গিয়ে আল্লাহ জানে কি দেয়, কি পান করা তেল করা দেয় আল্লাহ। সেটাই, সেটা আর কি